এখন যে টপিকটি আলোচনা করব সেটি হলো কি জীববৈচিত্র্য সংরক্ষণ। জীববৈচিত্র্য সংরক্ষণ একটা বিজ্ঞানসম্মত পদ্ধতি, যেখানে কি করা হয় না জীববৈচিত্র্যকে যথাযথ পরিচর্যা করা হয় এবং সংরক্ষণ করা হয়, যাতে জীববৈচিত্র্য পরিবেশে বিলুপ্ত না হতে পারে। সেই জীববৈচিত্র্য সংরক্ষণকে আমরা মূলত দুভাগে ভাগ করি। একটি হলো ইনসিটু সংরক্ষণ, আর একটি হলো কি এক্সিটু সংরক্ষণ। ইনসিটু সংরক্ষণের মধ্যে না নিজস্ব পরিবেশে যদি জীববৈচিত্র্য সংরক্ষণ করা হয়, তখন তাকে আমরা বলি কি ইনসিটু সংরক্ষণ। ইনসিটু সংরক্ষণের একটা উদাহরণ কি হবে? সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারকে যদি আমি সুন্দরবনে সংরক্ষণ করি, তাহলে এটি একটি ইনসিটু সংরক্ষণের উদাহরণ। কিন্তু সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারকে আমি যদি চিড়িয়াখানায় সংরক্ষণ করি, তাহলে এটি একটি এক্সিটু সংরক্ষণের উদাহরণ। এবারে ইনসিটু সংরক্ষণের যেগুলো প্রক্রিয়া, সেইগুলি আমরা পড়ব। ইনসিটু সংরক্ষণের প্রক্রিয়াগুলোর মধ্যে প্রথমে রয়েছে কি জাতীয় উদ্যান। জাতীয় উদ্যান হলো কেন্দ্র সরকার দ্বারা নিয়ন্ত্রিত একটি ইনসিটু সংরক্ষণ ব্যবস্থা। সেই ইনসিটু সংরক্ষণে কি করা হয় না শুধুমাত্র উদ্ভিদ নয়, উদ্ভিদ প্রাণী উভয়ই সংরক্ষণ করা হয়। এটার আকার অভয়ারণ্যের থেকে অনেকটা বড় হয়। জাতীয় উদ্যানের উদাহরণ কি হবে? পশ্চিমবঙ্গে যে সকল জাতীয় উদ্যানগুলো রয়েছে, তার মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে সুন্দরবন, জলদাপাড়া, গরুমারা, এবং অসমে রয়েছে কি কাজিরাঙ্গা, মধ্যপ্রদেশের কানহা, কর্ণাটকের বন্দিপুর। এটি হলো কি জাতীয় উদ্যানের উদাহরণ। দ্বিতীয় যেটি ইনসিটু সংরক্ষণ রয়েছে সেটি হলো অভয়ারণ্য। অভয়ারণ্য হলো রাজ্য সরকার দ্বারা নিয়ন্ত্রিত হয়। এখানে সম্পূর্ণরূপে পশুচারণ নিষিদ্ধ। অভয়ারণ্যে মানুষ প্রবেশ করতে পারে, কিন্তু মানুষ তাদের কোনো কার্যকলাপ বন্ধ, এবং মানুষ প্রবেশ করতে পারে। এটি হলো অভয়ারণ্য। অভয়ারণ্য শুধুমাত্র বন্য প্রাণী সংরক্ষণ করা হয়। অভয়ারণ্যের উদাহরণ কি হবে? বক্সা, চাপড়ামারি, বল্লভপুর। বল্লভপুর রয়েছে বীরভূমে, এবং বেথডিহ রয়েছে নদিয়াতে, চাপড়ামারি রয়েছে জলপাইগুড়ি, বক্সাও রয়েছে জলপাইগুড়িতে, সজনেখালি দক্ষিণ চব্বিশ পরগনা। এগুলো কি অভয়ারণ্যের উদাহরণ। অভয়ারণ্যের পরে তৃতীয় যে ইনসিটু সংরক্ষণ ব্যবস্থা রয়েছে সেটি হলো বায়োস্ফিয়ার রিজার্ভ। বায়োস্ফিয়ার রিজার্ভ কি? বায়োস্ফিয়ার রিজার্ভ হলো এক ধরনের ইনসিটু সংরক্ষণ পদ্ধতি, যেখানে কি হয় না অঞ্চল ভিত্তিক ভেদে জীববৈচিত্র্য সংরক্ষণ করা হয়। এই বায়োস্ফিয়ার রিজার্ভের তিনটি অঞ্চল লক্ষ্য করা যায়। সব থেকে বাইরের দিকের অঞ্চলকে বলা হয় ট্রানজিশন অঞ্চল, এবং মাঝের অঞ্চলটিকে বলা হয় বাফার অঞ্চল, এবং ভিতরের অঞ্চলটিকে বলা হয় কোর অঞ্চল। এই যে কোর অঞ্চলে মনুষ্য প্রজাতি বা অন্যান্য প্রজাতির প্রবেশ কিন্তু নিষেধ। বাফার অঞ্চলে গবেষণার কাজে বা লজিস্টিক কোনো গবেষণার ক্ষেত্রে বা শিক্ষা ক্ষেত্রে কিছু কিছু মানুষজন প্রবেশ করতে পারে। আর ট্রানজিশন অঞ্চলে কিছু কিছু বসতি নির্মাণ করা যেতে পারে ওই ট্রানজিশন অঞ্চলে, এবং মানুষজন বসবাস করতে পারে, ও কিছু জ্বালানি বা জ্বালানি পত্র ব্যবহার করতে পারে। উদ্ভিদের যে সকল জ্বালানি, সেগুলো ব্যবহার করতে পারে ট্রানজিশন অঞ্চল। এই তিনটি স্তর ভিত্তিক ভেদে কি রয়েছে না বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে। বায়োস্ফিয়ার রিজার্ভের উদাহরণ কি হবে? পশ্চিমবঙ্গে রয়েছে সুন্দরবন, অসমের মানস, উত্তরাখণ্ডের নন্দাদেবী, নীলগিরি কর্ণাটক, কেরালা আর তামিলনাড়ু নিয়ে গঠিত হয়। এরপরে যেটি ইনসিটু সংরক্ষণ রয়েছে পবিত্র বনভূমি। আদিবাসী সম্প্রদায়রা কিছু কিছু জঙ্গল বা অরণ্যকে তারা কি করে, তারা ভগবান রূপে তারা পূজা করে, বা ওই ধর্মীয় কারণে ওই অঞ্চলকে পূজা করে। পূজা করার দরুন ওই অঞ্চলের বনভূমিগুলো জীববৈচিত্র্য সুরক্ষা পায় বা সংরক্ষণ করা যেতে। সেটি হলো কি না পশ্চিমবঙ্গের গরমথান এবং অসমের থান বলে একটি স্থান রয়েছে, অরণ্য রয়েছে, সেটি কি হচ্ছে পবিত্র বনভূমির উদাহরণ। এরপরে রয়েছে রামসর সাইট। রামসর সাইট কি? 1971 সালে ইরানে এক ধরনের সম্মেলন ঘটেছিল। সেই সম্মেলনে রামসর সম্মেলন ঘটেছিল। ওই সম্মেলনে কিছু কিছু জলাভূমিকে আন্তর্জাতিকভাবে সংরক্ষণ গ্রহণ করার ব্যবস্থা প্রদান করা হয়। তাকেই বলা হয় রামসর সাইট। রামসর সাইট হতে হলে ওই অঞ্চলে প্রায় 20,000টি পাখি প্রজাতি থাকতে হবে, এবং ওই পাখি প্রজাতি ছাড়াও অন্যান্য প্রাণী বা উদ্ভিদ প্রজাতির 1% স্থান ওই অঞ্চলের উপর নির্ভরশীল হতে হবে, এবং ওই অঞ্চলটি মনুষ্যসৃষ্ট বা প্রাকৃতিকভাবে গঠিত হবে।
ওই অঞ্চলে বিভিন্ন বিপন্ন প্রায় প্রজাতির সংখ্যাও তার উপর নির্ভরশীল হতে হবে। সেটি হলো রামসর সাইটের উদাহরণ। রামসর সাইটের আমরা যদি উদাহরণ দেখি তাহলে দেখতে পাবো সুন্দরবনের ওয়েটল্যান্ড এবং ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড, এই দুটি হলো পশ্চিমবঙ্গে অবস্থিত দুটি রামসর সাইট। এবং চিল্কা হ্রদ, এটি রয়েছে কোথায়? উড়িষ্যায় রয়েছে, এটিও একটি রামসর সাইটের উদাহরণ। মণিপুরের লোকটাক হ্রদ, এটিও একটি রামসর সাইটের উদাহরণ। এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হলো এক্স-সিটু সংরক্ষণ। এক্স-সিটু সংরক্ষণ কি না, নিজস্ব পরিবেশের বাইরে জীববৈচিত্র্য সংরক্ষণকে আমরা এক্স-সিটু সংরক্ষণ রূপে চিনি। এক্স-সিটু সংরক্ষণের ক্ষেত্রে চিড়িয়াখানায় কি হয়, বিভিন্ন ধরনের প্রাণী তাদেরকে আমরা সংরক্ষণ করে থাকি। উদাহরণস্বরূপ বলতে পারি কলকাতায় রয়েছে আলিপুর চিড়িয়াখানা ও দার্জিলিংয়ে রয়েছে পদ্মাজা নাইডু চিড়িয়াখানা। এরপরে আছে বোটানিক্যাল গার্ডেন। বোটানিক্যাল গার্ডেন হলো এক ধরনের উদ্যান যেখানে বিভিন্ন ধরনের উদ্ভিদ প্রজাতি বা উদ্ভিদের বিপন্ন প্রজাতি তাদেরকে সংরক্ষণ করা হয়। উদাহরণ কি লিখেছি না, আচার্য জগদীশচন্দ্র বোস বোটানিক্যাল গার্ডেন, এটা হাওড়ার শিবপুরে রয়েছে, এটি এজিসি বোস বোটানিক্যাল গার্ডেন নামে পরিচিত। এই আচার্য জগদীশচন্দ্র বোস বোটানিক্যাল গার্ডেনে 20,000 বছরেরও পুরনো কি রয়েছে, একটি বট গাছ রয়েছে এবং অর্কিড হাউস রয়েছে। পৃথিবীর সব থেকে বৃহত্তম পাতা ভিক্টোরিয়া আমাজনিকা রয়েছে। এরপরে আছে আরেকটি বোটানিক্যাল গার্ডেনের উদাহরণ লিখেছি, লয়েড বোটানিক্যাল গার্ডেন, এটি দার্জিলিং এ রয়েছে। আর সব থেকে ভারতের মধ্যে আমরা বলতে পারি, ভারত নয় পৃথিবীর মধ্যে সব থেকে বৃহত্তম বোটানিক্যাল গার্ডেন কোথায় রয়েছে? পৃথিবীর মধ্যে বৃহত্তম বোটানিক্যাল গার্ডেন রয়েছে ইংল্যান্ডের কিউ। ভারতের বোটানিক্যাল গার্ডেন বৃহত্তম মধ্যে রয়েছে কি? আচার্য জগদীশচন্দ্র বোস বোটানিক্যাল গার্ডেন। এরপরে আমরা পড়ব জিন ব্যাংক, যেটি একটি এক্স-সিটু সংরক্ষণ পদ্ধতির মধ্যে পড়েছে। জিন ব্যাংক কি? এখানে বিভিন্ন ধরনের প্রাণীর বা উদ্ভিদের জিন সংরক্ষণ করা হয়। উদাহরণস্বরূপ দেওয়া আছে হরিয়ানার কার্নেলে অবস্থিত NBPGR ন্যাশনাল ব্রো প্ল্যান্ট জেনেটিক রিসোর্স, এটি একটি জিন ব্যাংকের উদাহরণ। এরপরে আছে কি? বীজ ব্যাংক। বিভিন্ন ধরনের বীজ বা উদ্ভিদের মূল, ওইগুলোকে মূলত সংরক্ষণ করা হয় কিসে না, বীজ ব্যাংকে। বীজ ব্যাংকের ক্ষেত্রে ন্যাশনাল সিড ব্যাংক অব USA, এটি একটি বীজ ব্যাংকের উদাহরণ। তারপরে হচ্ছে ক্রায়ো সংরক্ষণ। ক্রায়ো সংরক্ষণ কি? -196 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তরল নাইট্রোজেনে যদি উদ্ভিদের কোনো কোষ বা কলা বা মূল, এগুলোকে আমরা কি করতে পারি, বা বীজ, এগুলোকে সংরক্ষণ করতে পারি, তখন তাকে আমরা কি বলবো? ক্রায়ো সংরক্ষণ। এইগুলি হলো কি ইনসিটু এবং এক্স-সিটু সংরক্ষণ পদ্ধতি। এরপরে আরেকটি আমরা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করছি, সেটি হলো কি না হটস্পট। হটস্পট বলতে আমরা বুঝি এই অঞ্চলটা হলো কি জীব বৈচিত্র্যময় অঞ্চল, জীব বৈচিত্র্যযুক্ত প্রাচুর্যযুক্ত অঞ্চল। এই অঞ্চল কি হয় না, বিভিন্ন ধরনের এন্ডেমিক প্রজাতি, অর্থাৎ ওই অঞ্চলে সীমাবদ্ধ প্রজাতির সংখ্যা বেশি থাকবে। এই হটস্পট কথাটা বিজ্ঞানী নরম্যান মায়ার্স বলে একজন বিজ্ঞানী, তিনি প্রথম প্রবর্তন করেন। হটস্পট হতে হলে কতগুলি শর্ত প্রয়োজন। কনজারভেশন অফ ইন্টারন্যাশনাল এই হটস্পট হওয়ার জন্য দুটি শর্ত বলেছেন। কি বলেছেন না, কমপক্ষে 1500টি সংবহন কলাযুক্ত এন্ডেমিক প্রজাতি ওই অঞ্চলে থাকতে হবে এবং প্রাথমিক বাসিন্দার 70% কেছে প্রজাতি অবলুপ্ত হতে হবে। প্রাথমিক বাসিন্দার 70% প্রজাতি অবলুপ্ত হতে হবে। এই দুটি হলো হটস্পট হওয়ার মেন শর্ত। তারপরে ওই অঞ্চলে প্রচুর পরিমাণে প্রজাতির প্রাচুর্য থাকতে হবে। এই হটস্পটের, পৃথিবীতে হটস্পট রয়েছে কটা না 36টি, কিন্তু ভারতে রয়েছে মাত্র 4টি।
চারটির মধ্যে সেই চারটির উদাহরণ একটি হলো পূর্ব হিমালয়, দ্বিতীয়টি হলো পশ্চিমঘাট পর্বতমালা ও শ্রীলঙ্কা, তৃতীয়টি হলো ইন্দো বার্মা আর সুন্দরল্যান্ড। পূর্ব হিমালয় হটস্পটে যে সকল প্রাণী রয়েছে সেগুলি হলো কি রেড পান্ডা একটি প্রাণী, এবং উদ্ভিদের মধ্যে আমরা দেখব রডোডেন্ড্রন এবং কলসপত্রী। পশ্চিম ঘাট পর্বতমালায় রয়েছে কি নীলগিরি লেঙ্গুর, লায়ন টেলড ম্যাকাক, এবং উদ্ভিদের মধ্যে রয়েছে নীলা কুরুঞ্জি। এবং ইন্দো বার্মাতে রয়েছে যে সকল প্রজাতিগুলি, তার মধ্যে সেগুলি হলো সেগুন হতে পারে বা অর্কিড হতে পারে, বিভিন্ন ধরনের প্রজাতি রয়েছে। এবং সুন্দরল্যান্ডে রয়েছে ওরাং ওটাং ও রাফলেসিয়া। এগুলি হলো এই